খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আমরা চাই নিজের পায়ে স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে মালিকানার সূত্রে রাজনীতি করব। যদি কেউ সম অধিকারের ভিত্তিতে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক সমঝোতা করতে চায় তাহলে তাকে স্বাগত জানাই। ভিক্ষার থলি ধরে কেউ আমাদের দিকে হাত বাড়ালে ধিক্কার জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান। এ কারণে আমরা একমত হয়েছি 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি। এসব বিষয় নিয়ে রাজনীতিতে কোয়ালিটি অফ চেঞ্জ নিয়ে আসছে। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের পরিবেশ এবং রাজনীতি আজকে আলোচনার বিষয় রেখেছি এবং দুটি দলের দুটি বড় বক্তব্য আমরা ইতোমধ্যে আপনাদেরকে শুনিয়েছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম, তিনি সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আছেন সৈয়দ মাজহারুল হক সোহাগ, সহকারী অধ্যাপক, সানারপাড় রওশনারা ডিগ্রি কলেজ, নারায়ণগঞ্জ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার আজকের দেশ সন্ধ্যা অনুষ্ঠানে। এবং যেমনটা বলছিলাম যে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতি নিয়ে আমরা আজকে কথা বলবো। নির্বাচনের পরিবেশটা নিয়ে শুরুটাই করতে চাই শহীদুল ইসলাম আপনাকে দিয়ে। নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আমরা কি আসলেও নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে কিনা? শহীদুল ইসলাম। তো ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে, আমার সহ আলোচক যিনি রয়েছেন। প্রথমে যে বিষয়টি যে নির্বাচন ঘনিয়ে আসছে, পরিবেশ কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? হ্যাঁ, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী একটি আমেজ তৈরি হচ্ছে। তো এই নির্বাচন নিয়ে নানা সংশয় সন্দেহ অনেকের মধ্যে ছিল, এখনও একটা অংশের মধ্যে সেই সংশয় রয়েছে, সংশয় কেটে যায়নি আমি বলবো। তো সংশয়টি আগের চেয়ে বেশ খানিকটা কমেছে বলবো। তো রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের যে সরকারের দেয়া রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী নিজেদের প্রস্তুতি গ্রহণ করছেন, একই সাথে দেখা যাচ্ছে যে সরকারও তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। আজকেও সরকারের বিভিন্ন মহল থেকে বক্তব্য এসছে যে তাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন কন্ডাক্ট করবার জন্য তারা প্রস্তুত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেই শঙ্কাটি ছিল সাধারণ মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই সংশয় অনেকটা কেটে গিয়েছে। আমরা মনে করি যে সরকার যেই নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করেছে সেই সময়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সবার জন্য সমান অধিকার নিশ্চিত হচ্ছে। তো এখন সেখানে যে কথাটি আসছে যে সবার জন্য কি সমান অধিকার নিশ্চিত হচ্ছে কিনা, তো এই নিয়ে কিছু কথা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে এখনো। তো সেই জিনিসটি পরিষ্কার হবে আরো কিছুটা সময় গেলে। আমার মনে হয় যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা যাকে বলি নির্বাচন করবার জন্য, সেই ফিল্ডটি এখনো হয়েছে কিনা সেটি নিয়ে কেউ কেউ প্রশ্ন করেন যে সেক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আসলে লেভেল প্লেইং ফিল্ডের জন্য। আপনি জানেন যে এখানে প্রশাসনের একটি বড় ভূমিকা থাকে নির্বাচন পরিচালনা করবার জন্য। সেইখানে সব রাজনৈতিক দলগুলো চায় যে, অনেক রাজনৈতিক দলের আমরা দেখেছি যে নির্বাচন আসলেই তাদের প্রতি অনুগত কর্মকর্তাদেরকে তাদের নিজস্ব এলাকায় বদলির জন্য, পদায়নের জন্য তাদের পক্ষ থেকে এক ধরনের মানে তদবির এটি উপর মহলে থাকে এবং তাদের ইচ্ছে, তাদের সুবিধা মতো, তাদের পছন্দ মতো লোকদেরকে তাদের এলাকায় নেওয়ার জন্য। এবারও সেটি আছে কারো কারো মধ্যে, কিন্তু এবার আমরা প্রথমেই দেখেছি যে পুলিশ প্রশাসনের পদায়ন নিয়ে, রদবদল নিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে ব্যক্তি পছন্দের উপরে অথবা কোনো কর্মকর্তার পছন্দের ভিত্তিতে যাতে এই পদায়নটি না হয়, সেটি যদি আমি একটু শেষ করি, সেটি যাতে লটারির ভিত্তিতে করা হয়। এবং তারই ভিত্তিতে আমার মনে হয় যে পুলিশের এসপি পদায়নের ক্ষেত্রে সেই লটারি কালকে করা হয়েছে এবং 64টি জেলায়
পুলিশ পদায়নের লটারির ভিত্তিতে আসলে করে কি কোনো লাভ আছে? যদি দেখা যায় যে কোনো জামাত নেতা বলছেন যে প্রশাসনকে তাদের আন্ডারে আনতে হবে সবকিছু মিলিয়ে, এই প্রশ্নটি থাকবে আপনার কাছে। আমি একটু চলে যেতে চাই সৈয়দ মাজহারুল হক সোহাগ আপনার কাছে। যেমনটা বলা হচ্ছিল, যেমনটা বলছিলেন জনাব শহীদুল ইসলাম, যে নির্বাচনের সময় দেখা যায় যে এই যে পদায়ন কিংবা বদলি রদ বদল এই বিষয়গুলো হতে থাকে পুলিশ প্রশাসনের মধ্যে কিংবা প্রশাসনের আর যারা মানে নির্বাচন সম্পৃক্ত থাকে তাদের মধ্যে। কিন্তু আমরা গত কিছুদিন আগে জামাতের এক নেতা তার একটা বক্তব্য শুনেছে। তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় আমাদের প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এবং এই প্রশাসন নিয়ে আসলে এই যে এই ধরনের একটা মন্তব্য করা হয়েছে, এটিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এক ধরনের প্রতিবাদ জানানো হয়েছে। আপনারা যখন নির্বাচন নিয়ে ভাবছেন তখন আপনারাও কি ভাবছেন যে এভাবে প্রশাসনকে আপনাদের আন্ডারে নিয়ে আসবেন? আসলে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের যে মননটা রাজনীতিতে, এটা দীর্ঘদিন যাবৎ এটা চলে আসছে। যদি চলে নাই আসতো তাহলে পৃথিবীর কোথাও এরকম কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। এবং বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা দেখি 3টা নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, অন্যগুলো সেভাবে গ্রহণযোগ্য হয় নাই, মানুষ মনে করে না। তো আমাদের যে এই যে টেন্ডেন্সি, এটা আমাদের দেশের মানুষের মধ্যে এটা আছে এবং এটাকেই তারা মনে করে যে এটাই বুঝি আমাদের অধিকার, পাওয়ার খাটানো, এটা করা, এরকম করে এই টেন্ডেন্সিটা আছে। তবে কম আর বেশি মাত্রাগত পার্থক্য তো অবশ্যই আছে, এক একটা দলের ব্যক্তির পার্থক্য আছে। এখন বিষয়টা হলো, যেমন আওয়ামী লীগ মনে করতো, অনেকে আবার এটাকে একটা চেতনার আবরণ দেয়। যেমন আওয়ামী লীগ কীভাবে এই নির্বাচনগুলো করেছে, তারা মনে করতো যে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, সব স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে, এই আসবে, সেই বলে তারা একটা মানসিক তৃপ্তি বলেন আর তাদের লোকজনকে বোঝানো যে এইভাবে আমাদের থাকতে হবে। হ্যাঁ, এবং বাংলাদেশে একসময় এটা এক ধরনের চেতনার নামে যে জিনিসটা করা হয়, আসলে চেতনা বিরোধী। ধরেন কোনো দল বাংলাদেশে আবার মনে করতে পারে যে আমরা এই দেশ মুসলমানের দেশ, কে করে আমি জানি না, এরকম করতে পারে যে ইসলামী চেতনার রাষ্ট্র হবে, আমরা যেভাবেই হোক যদি ক্ষমতা যায় দেশটাকে ইসলামিক চেতনার রাষ্ট্র করে দিলে এটা আমাদের, এটা সবাই যে করে তা না, কিছু লোক এরকম ভাবে, এরকম করতে পারে। তো বিষয়টা হলো এরকম মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু ইন জেনারেল আমাদের দেশের এই টেন্ডেন্সি আছে। যদি নাই থাকতো পৃথিবীর কোথাও অন্তত একটা দেশকে গণতন্ত্র শুধু ভোট হইলেই হয় না, কিছু পারস্পরিক আস্থা এবং বিশ্বাস মিনিমাম থাকতে হয়। এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে বহু ধরনের তারা রাজনৈতিক খেলা খেলে স্বার্থের জন্য, এটা করতে পারে, কিন্তু একটা মিনিমাম লেভেলের কিছু জায়গায় তারা জাতির স্বার্থে তারা এক থাকে যে না এই কাজটা করা যাবে না, একটা সীমা থাকে যে আমি এর বেশি করব না, এর বেশি আমি এই কাজটা করব না। তাহলে ধরেন একটা সরকার যদি ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকার পরে তার অন্তত এটা বোঝা উচিত যে আমি নির্বাচনটা অন্তত ফেয়ার দেবো। আমি যেহেতু দায়িত্বে আছি, এই জাতি যে থাকবে, যদি কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকে, যেমন শেখ হাসিনা, সে 14তে করেছে, 18তে করেছে, কিন্তু মানুষের একটা ধারণা ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেহেতু সে উঠিয়ে দিয়েছে, আমরাও মনে করতাম যে অন্তত সে মিনিমাম অন্তত ভদ্রতার সূচক অন্তত 18তে অন্তত নির্বাচনটা সে করবে, যে একটা ফেয়ার নির্বাচন করে দেখাবে যে না আমি ক্ষমতায় থেকে আমি সেই ক্ষমতা ছেড়েছি এবং আমার আন্ডারে ফেয়ার নির্বাচন হয়েছে। এটা শেখ হাসিনার কাছে আপনারা এটা করতে পারতো, কিন্তু করে নাই। আচ্ছা, করে নাই। তাহলে এই রাজনৈতিক নেতাদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে জাতির স্বার্থে উদাহরণগুলো করব। এখন আমাদের শিশুরা কি দেখতেছে, এই যে 18 নির্বাচনে দেখলাম শিশুরা বলতেছে আমি ভোট দিয়ে আসছি, একটা আরেক বাচ্চা বলে আমি দিয়ে আসছি, এই যে বাচ্চারা এগুলা শিখতেছে, এইভাবেই টেন্ডেন্সি আমাদের চলে আসছে। সুতরাং আমি মনে করি আমাদের দেশে কম বেশি সবারই, যে ইভেন কি দেখেন রাজনৈতিক দলের প্রধান নেতা যদি চায়ও
যে না আমি ফেয়ার রাজনীতি করবো না, কিন্তু দেখা যায় যে নেতাকর্মীরা এমনভাবে তৈরি, যারা ক্যান্ডিডেট তারা এমনভাবে তৈরি যে না আমাকে এমপি হইতেই হবে, তখন দেখা যায় যে নেতার কথাও মানে না, এরকমও দেখা যায়। হ্যাঁ, সুতরাং আমাদের প্রথম কি করতে হবে, সংকটটা কোথায়? আমাদের সংকট হলো রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের মানসিকতার পরিবর্তন ঘটাইতে হবে। এবং আমি মনে করি রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ পৃথিবীতে যতগুলো জাতির পরিবর্তন এই পর্যন্ত এসেছে, আমরা দেখি যতগুলো উন্নত জাতি, রাজনৈতিক নেতারা তাদের নেতাকর্মীদেরকে সেই মানসিকতার পরিবর্তন করে তাদের নেতাকর্মীরাই বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, শিক্ষক হয়েছে, প্রশাসনে যায় এবং সেই দেশটা আপনাকে থামাই। আমি একটু চলে যেতে চাই শহীদুল ইসলামের কাছে, বিরতির আগে সময় পাবো কিনা প্রশ্নটা করতে চাই যে এই যে আমরা জামাত নেতার কথা বলছিলাম, জনাব শাহজাহানের কথা বলছিলাম, এবং তিনি যে বলছেন যে আমরা বললে পুলিশ বসবে, উঠবে বসবে আমাদের কথাতে, মানুষ গ্রেপ্তার করবে আমাদের কথায়, মামলা করবে, এবং আমরা দেখেছি যে তার মানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মোহাম্মদ শাহজাহানের এই বক্তব্যটির, এবং তাকে অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এটি সম্পর্কে আপনাদের কোনো রকমের ধারণা আছে কিনা? জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে আমি একটু জানতে চাইবো। একটা বিরতির সময় হয়ে গেছে বোধহয়, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি, একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে জানবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় চলে যেতে চাই আমরা নির্বাচনের পরিবেশ এবং রাজনীতি নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, মানে কয়েক মাস আগে, এই 2-3 মাস আগে নির্বাচনের পরিবেশটা কিরকম রয়েছে এবং রাজনীতি নিয়ে রাজনীতিবিদরা কি ভাবছেন, আলোচ্য বিষয় তো সেটি। আমি চলে যেতে চাই শুরুতেই শহীদুল ইসলাম আপনার কাছে। শহীদুল ইসলাম, একটি বিষয় আপনার কাছে রেখে গিয়েছিলাম, সেটি হলো যে জামাত নেতার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশ তোলপাড়, এবং বলা হচ্ছে যে নির্বাচনে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করা বা প্রশাসনকে কথা বলে বসানো, কথা বলে উঠানো, মানে এটা এক ধরনের রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার অনেকেই বলছেন। আপনি কি মনে করেন? দেখুন, হ্যাঁ, যেই মানে শুধু কি কারণ দর্শানো, নোটিশ টোটিস এইসবই কি সমাধানের? শুনেন, আমি একটু আমার পূর্বের আলোচক মাজারুল হক সোহাগ ভাইয়ের সূত্র ধরে বলতে চাই। তিনি বলেছেন যে দেখেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারের যে একটা দুর্দশা, এটি আমি বলবো যে রাজনৈতিক কালচারটা বাংলাদেশের এখনো যে মানের হওয়ার কথা ছিল স্বাধীনতার 53 বছর পরে আমরা সেই রাজনৈতিক কালচারটা পাইনি, যার কারণে এখনও দেখা যায় যে যেই বক্তব্যটি আসছে এটি অত্যন্ত দুঃখজনক যে প্রশাসনে আমাদের কথায় উঠবে বসবে। যেই কথাটি আপনি বললেন, এই কথাটি শুধু উনি না, অনেকে বলেছেন। কয়েকদিন আগে আমরা আরও কয়েকজন বক্তা, মানে আরও 2-1টি রাজনৈতিক দলের এক নেতার কাছে এক ইউনোকে গিয়ে বলল যে আমাদের কথা না শুনলে রাঙামাটি পাঠিয়ে দেওয়া হবে। এরপরে থানায় গিয়ে ওসিকে বলা হয়েছে যে এখন আমাদের কথা মতো চলতে হবে। এই কালচারটা আমাদের দেশে আসলে নানাভাবে চলে আসছে। কাজ না হলে আগুল বাগা করতে হবে, ঘি তুলতে হবে, আমি বলছি অনেক রকমের কথা না, সেটা আছে। এটা রাজনৈতিক বক্তব্য এক ধরনের আছে যে এটা রাজনৈতিক নেতারা যখন রাস্তায় কোনো দাবি নিয়ে নামেন তখন এই বক্তব্যটি দেন। এটি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যম সংগঠনের নেতৃত্ব দেবার কারণে আমরাও বলি যে আমরা যখন সাংবাদিকদের কোনো দাবি দেওয়া নিয়ে যাই তখন আমরা বলি যে আমাদের কথা যদি না শোনেন, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে তাহলে আমাদের আঙ্গুল বাঁকা করবো। এটি একটি রাজনৈতিক পরিভাষা। তবে এটি সবার মুখে থেকে আসা আমরা প্রত্যাশা করি না, এটি একটি লেভেল থাকে। সেখানে এই যে জামাতের যে নেতার কথা বললেন, উনি একজন সাবেক এমপি, কিন্তু তো ওনার কাছ থেকে এই বক্তব্যটি আমরা প্রত্যাশা করি না। আসলে এটার জন্য জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে তার প্রতি কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। তো সেটি তাদের দলীয় শৃঙ্খলা হয়তো নিঃসন্দেহে ভঙ্গ হয়েছে এবং তারা সেটির জবাব তার কাছে চাইবেন, তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এই কালচারটি আমাদের দেশে আছে, আমরা এই কালচারটির পরিবর্তন চাই। বাংলাদেশের এই পেশি শক্তির কালচারের রাজনীতি, যেটা এই পেশি শক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি মুক্ত না হলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আসলে সেটি তো স্বপ্নই থাকবে। এবং সেই সাথে আরেকটু যুক্ত করে দিয়ে যদি সেটি হলো যে জামাতের আমির প্রায় বছর খানেক আগে আওয়ামী লীগকে মাফ করে দিলেন। মানে আওয়ামী লীগের যা দোষ ত্রুটি ছিল এই 17 বছর বা তারও বেশি সময় ধরে যে ধরনের অন্যায় আওয়ামী লীগ করে এসছে সেটিকে তিনি মাফ করে দিলেন। এইভাবে কি আসলে রাজনৈতিক, মানে আমরা সুস্থ ধারার রাজনীতিতে ফেরত যেতে পারবো আওয়ামী লীগকে পুনর্বাসিত করে? না, এটি আপনি কি সেই বক্তব্যটি যদি পুরো দেখে থাকেন,
যেই সমাবেশে যে মিটিংয়ে এই কথাটি বলেছেন সেদিন সাংবাদিকদের মধ্যে আমিও ছিলাম, সেখানে তার পুরো বক্তব্যটি আমি শুনেছি। তো সেইখানে তিনি বলেছেন যে আমরা দল হিসাবে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে এটি আমরা ক্ষমা করে দিলাম। পরে তিনি বলেছেন যে যে অন্যায় তারা করেছে সেই অন্যায়ের বিচার তাদের পেতে হবে, সেই কথাটি তারা ওই মিডিয়াতে এটি আসেনি। সুতরাং এখন আপনার সাথে যদি কেউ অন্যায় করে আপনি মাফ করে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে যে অন্যায়গুলো করা হয়েছে, জনগণের সাথে যে অন্যায় করছে সেই অন্যায় কেউ মাফ করার অধিকার রাখে না। সেটি জনগণের সাথে যেটি সম্পৃক্ত সেটি জনগণের উপরে ছাড়তে হবে। জনগণ মাফ করবে না, জনগণ বিচার করবে। সুতরাং অন্যায় করলে প্রত্যেকের অন্যায়ের বিচার হওয়া উচিত। সুতরাং এই কথাটি সঠিকভাবে আমার মনে হয় যে মিডিয়াতে না আসার কারণে এটির একটি বিতর্ক হয়েছিল। আমি সেই সমাবেশটিতে ছিলাম এবং সেই মিটিংটি হয়েছিল আমার মনে হয় যে র্যাংস ভবনের কাছে একটি হোটেল ছিল। প্রথম এটি এই জুলাই বিপ্লবের পরে জামাতের বোধহয় প্রথম প্রকাশ্য একটি মিটিংয়ে সাংবাদিকদেরকে ডেকেছিলেন, সেই মিটিংয়ের একটি বক্তব্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফেরত আসবো শহীদুল ইসলাম আপনার কাছে। আমি সৈয়দ মাজহারুল হক সোহাগ আপনার কাছে চলে যেতে চাই আলোচনার দ্বিতীয় অংশ নিয়ে। সেটি হলো যে মানে আগামী জাতীয় নির্বাচনী প্রচারের কৌশল ঠিক করেছে বিএনপি। দলীয় সূত্র থেকে জানা গেছে এবার দলের নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ এই ধরনের 7টি বিষয় ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে। এবং সেই সাথে এটাও জানানো হয়েছে যে আগামী নির্বাচনের জন্য যে ইশতেহার তৈরি করা হবে সেটির মূল বিষয়গুলো সারসংক্ষেপ আকারে আগে ভাগে তুলে ধরার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কিভাবে কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হবে। এগুলো হচ্ছে বিএনপির কর্মসূচি। এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য যেটাকে দেওয়া হয়েছে সেটা হলো কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন, সাধারণ মানুষের প্রশ্ন এটি আপনাকে আমি করতে চাই, যে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যেভাবে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের লোকজনকে নানাভাবে দলের মোড়কে তাদেরকে পুনর্বাসিত করা হতো বা তাদের পক্ষটাই চিন্তা করা হতো বা তাদের জন্যই কাজ করা হতো, বিএনপি যদি ক্ষমতায় আসে বা বিএনপি যদি তার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের বিষয়গুলো ইনক্লুড করে, সেক্ষেত্রে বিএনপি ওই একই কাজই করবে, এমনটা মানে এই গ্যারান্টি কে দেবে যে এটা এরকম হবে না? জনাব সোহাগ, মাজহারুল হক সোহাগ। দেখেন, বিএনপি দল হিসেবেই দেখবেন যে একটা দেশে 3 ধরনের মানুষ থাকে। রাজনৈতিক দলও এরকম, যে প্রগতিশীল, রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল। বিএনপি কোনো প্রতিক্রিয়াশীল দল না। আপনারা দেখবেন বিএনপির একটা দোষ আছে, ওই বলবে অনেকেই আমাদের বলা বলে যে বিএনপির মধ্যে তো আওয়ামী লীগ আছে, তার মানে কি তারা একটু লিবারের লোক। হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা বলে, যেহেতু বিএনপির যিনি ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, বলে যে সেগুলো আওয়ামী লীগ। আর আসলেও আমরা বিএনপি যতবার ক্ষমতায় ছিল, বিএনপির সময় আপনি দেখবেন আওয়ামী লীগের চাকরি হয়েছে, জামাতের হয়েছে, সেগুলো হয়েছে। বিএনপি এইসব বিষয়ে এতটা কট্টরতা করে না, এটা আপনিও জানেন, মানুষেও জানে। আর ভবিষ্যৎ চাকরি এগুলার ক্ষেত্রে তবে নিজস্ব দলীয় একটা চিন্তা, সেটা আপনি কেমন, যেমন রাসূলুল্লাহ তার হাদিসে বলছেন নিজের সম্প্রদায়কে ভালোবাসা কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায় কাজে সাহায্য করাটা অন্যায়। তবে বিএনপির যে সব লোক নিয়ে দল গঠন এবং বিএনপির যে মন মানসিকতা, তারা এটা করে না। যেমন ধরেন, আমি যদি কিছু মনে না করেন ভাই, জামাতের যেমন প্রতিষ্ঠানগুলিতে চাকরি নিলে জামাত না করলে হয় না। হ্যাঁ, যদিও এখানে লেখা থাকে যে 2 জন ইসলামী চিন্তাবিদের রিকোয়েস্ট লাগে, তবে আসলে জামাতের নেতাদেরই রিকোয়েস্টটা লাগে। কিন্তু বিএনপি এই ধরনের অ্যাটিটিউড এটা কম বিএনপির মধ্যে, সুতরাং এটা না হওয়ারই সম্ভাবনা বেশি। আওয়ামী লীগের মতো হবে না, কারণ আওয়ামী লীগ
বিএনপি কি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে, মানে বিএনপি কি চাইছে যে আওয়ামী লীগকে মাফ করে দিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে একটা মানে বলয়ের মধ্যে নিয়ে এসে তাদের ভোটগুলো নেওয়া, এরকম কোন রাজনৈতিক কৌশল কি বিএনপির মধ্যে কাজ করছে? নাহলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে বিভিন্ন জায়গায় হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ, একটা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের 2 কর্মী, 2 ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুব দলের নেতার বিরুদ্ধে। তারা কেন বাঁচাতে যাচ্ছে মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের? আমি তো ঠিক বুঝলাম না। আচ্ছা, এখন দেখেন আমাদের দেশে কতগুলো কাজ হয়, সেটা হলো ধরেন আমরা আওয়ামী লীগের বিরোধিতার নামে অনেক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করি, আবার বলি যে মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের একার কিনা, এটা কিন্তু বলি, কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধ সারা দেশের মানুষ রক্ত দিয়েছে, সবাই কম বেশি, এটা আওয়ামী লীগের হবে কেন? আর আওয়ামী লীগ যদি অন্যায় করে সেটা তো মুক্তিযুদ্ধের চেতনার উপর যাবে না, তদ্রুপ ক্রিমিনালকে পানিশমেন্ট পেতে হবে। এখন ধরেন সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ 15 বছর, প্রায় ওই সময়টা বললে 17 বছর ক্ষমতায় ছিল, তখন দেখা যায় যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী সমর্থক থাকে, কিন্তু দেখা যায় যে সারা দেশে যদি আপনি সূক্ষ্মভাবে যদি গবেষণা করেন কতগুলো লোক মানে ক্রাইমের সাথে জড়িত হবে, তাহলে তাদেরকে ধরা উচিত। এখন ধরেন একটা আওয়ামী লীগ নাম দিয়ে বা একজন কর্মী ছিল সাধারণ সমর্থক, তার যদি কোনো ক্রাইম না থাকে তাহলে যুবদল বাঁচাতে যাবে, তাকে যুবদলের নেতা কর্মীদেরকে বাঁচাতে যেতে হবে, তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে যেতে হবে না। যদি একটা লোক যদি নিরপরাধ হয়, সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, কেউ হোক, তার জন্য তো সে ছাড়াইতে পারে যদি নিরপরাধ হয়, তার যদি কোনো পারফেক্ট তার নামে যদি কোনো মামলা না থাকে, সে কোনো ক্রাইম না করে থাকে, তাহলে তো অবশ্যই যে কেউ আমি মনে করি এটা ছাড়ানো উচিত। মানে এরকম যদি হয় যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখন পর্যন্ত বাংলাদেশে আছে, যারা আছে বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছে, তারা যদি বিএনপিতে যোগ দিতে চায় তাহলে কি তাদেরকে নেওয়া হবে না? তবে আমি আপনাকে মেন বলি, আপনি প্রথমেই বলছিলেন যে আওয়ামী লীগকে বিএনপি ক্ষমা করে দিবে কিনা, এখানে আমি আপনাকে বলি আমাদের দেশে হয় কি, আমরা বলি একটা করি আরেকটা। আমরা কিন্তু আপনি দেখেন সবাই বলতেছে যে ইনক্লুসিভ রাষ্ট্র চায়, ইনক্লুসিভ রাষ্ট্র চায়, কিন্তু আবার দেখা যায় আওয়ামী লীগও সেটা বলতো সবার অংশগ্রহণমূলক, কিন্তু দেখা গেল বৃহত্তর দলকে সে নির্বাচনের বাইরে রেখেছে। জামাত বিএনপি বৃহত্তর অংশ করেছে। এখন বিএনপি যেটা চায়, যেমন জামাতের নিষিদ্ধকরণ, এটা কিন্তু বিএনপি চায় নাই। এখানে আওয়ামী লীগের যে দলের নিষিদ্ধ, এটাও প্রথম দিকে বিএনপি চায় নাই, কারণ চেয়েছে তার মানে কি আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, বড় বড় ক্রিমিনাল, এই তাদের শাস্তি চেয়েছে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ চায়নি। এটা কেন চায়নি? এটা কেন চায়নি? একটা বিরতির পর জানবো জনাব সোহাগ, আমি একটা বিরতির পরে জানবো, দুজনের কাছেই জানবো, শহীদুল ইসলাম আপনার কাছেও জানবো, মাজারুল হক সোহাগ আপনার কাছেও জানবো, এটা কেন চায়নি। মানে অনেকে এখন দল হিসেবে আওয়ামী লীগেরও শাস্তি দাবি করছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর, কিন্তু আওয়ামী লীগের এই যে দল হিসেবে শাস্তির যে বিষয়টি রয়েছে বা বিচারের যে বিষয়টি রয়েছে, এটি কেন কে চাচ্ছে না, একটা বিরতির পরে সে জানবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আরেকবার দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনায় চলে যেতে চাই শুরুতেই শহীদুল ইসলাম আপনার কাছে চলে যেতে চাই একটি বিষয় নিয়ে, সেটি হলো জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এর ফলে আসলে আসন্ন যে নির্বাচন সেটি অনেকখানি বাধাগ্রস্ত হতে পারে এমনটাও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এই প্রশ্নটি বা এই আশঙ্কাটি কেন জামাতের বিরুদ্ধে বারবার করা হচ্ছে বলে আপনার মনে হয় শহীদুল ইসলাম? এরকম কোনো কিছু কি আপনার নজরে পড়েছে কিনা? দেখুন, আমি বিএনপির মহাসচিবের এই বক্তব্যটিকে আমি একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখতে চাই। আমি এটার খুব বড় কারণ আছে বলে আমি মনে করি না। আমি যদি একটু বলি তাহলে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। রাজনৈতিক নেতারা নির্বাচন ঘোষণা করবার পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে
দলীয় কোন্দলে বিএনপির এখন পর্যন্ত দলীয় কোন্দলে 160 জনের অধিক লোক মারা গেছে। বিভিন্ন গণমাধ্যমে এর তালিকাটা রয়েছে, দেখবেন। সেই নিজেদের ভিতরের অন্তর্কোন্দল, দলীয় কোন্দল, এটি না মিটিয়ে আর একটা রাজনৈতিক দলের উপরে দায় দেয়া, এটি আমি মনে করি বুদ্ধিমানের কাজ না। রাজনৈতিক নেতাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে যে নিজের দলকে আগে পুনর্গঠন করা। রাজনৈতিক মাঠে নির্বাচনে তাদেরকে লড়তে হবে একটি শক্তির সাথে। আমরা আগে যারা জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাস করেন তারা ধরে নিয়েছিলেন, আমরা সাধারণ মানুষরাও ধরে নিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা, যে নেক্সট পাওয়ারে বিএনপি আসতেছে। তো আমার মনে হয় দিন দিন সেই জায়গাটি কঠিন হয়ে যাচ্ছে বলে তারা মনে করেন, যার কারণে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা। তো আমার তো মনে হয় না যে তারা এটা পরিষ্কার করা উচিত কী জন্য জামাত ইসলামী এই নির্বাচন বানচালের জন্য অথবা পিছানোর জন্য, কি কারণে তারা পিছানোর জন্য কি কি কাজ করছে, সেটা একটু পরিষ্কার করা দরকার জনগণের কাছে, তাহলে সেটি জনগণ বিশ্বাস করবে। এখন যদি আমরা একটা হাওয়াই বক্তব্য দেই যে এটা করছে, আমরা যেই বক্তব্যগুলো শুনতাম আগে যে কোনো যুক্তি প্রমাণ নাই, একটা দলের উপরে একটা বয়ান তৈরি করে নানা রকমের দ্বিমত থেকে গেছে, না সেটাই না, নানা ধরনের বক্তব্য দিয়ে সেটাকে ময়দানে সেটা প্রচার করা হতো, কিন্তু আমরা খুঁজতে গিয়ে দেখতাম তার সত্যতা নেই। সেই বক্তব্য যদি একজন দায়িত্বশীল নেতার পক্ষ থেকে আসে তাহলে সেটি আসলে মানুষ গ্রহণ করবে না। এখন হচ্ছে কি যে আগে গণমাধ্যমের উপরে রেডিও এবং টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতো, নিউজের উপরে তাকিয়ে থাকতো কোথায় কী ঘটছে। এখন এটার জন্য কিন্তু সাধারণ মানুষ শুধুমাত্র টেলিভিশনের উপরে, শুধুমাত্র পত্রিকার উপরে নির্ভর করে না। এখন নানা মাধ্যম রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সেখান থেকেও তারা তথ্যগুলো পেয়ে যায় তাৎক্ষণিকভাবে। সেখানে সত্য মিথ্যা যাচাই করবার জন্য এখন যে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা রয়েছে সেখান থেকেও যাচাই করতে পারে। সুতরাং একটি বক্তব্য দিলেই সেই বক্তব্যটি সাধারণ মানুষ যে সঠিক ধরে নেবে সেই দিন আসলে এখন নাই। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম। নিশ্চয় আবারও কোনো একদিন বিস্তারিত আলোচনা হবে আপনার সাথে। সৈয়দ মাজহারুল হক সোহাগ, আপনার কাছে একটা বিষয় নিয়ে যেতে চাই, সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই বক্তব্য এটি। তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেছেন যে একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিনই সঠিক পথে পায়নি। যখন দেশের সব মানুষ পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছে তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই যাদের কাজ তারা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কখনোই থাকেনি, তাদেরকে আমরা সমর্থন করতে পারি। তার মানে কারকে উল্লেখ করে কথাটা বলা হয়েছে সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। দর্শকরা প্রশ্ন করছেন, দর্শকরা জানতে চাচ্ছেন যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি, বিষয়টা কি এরকমই? জনাব সোহাগ, আপনি কি বলবেন? বিষয়টা হলো যে সাথে থাকার যে বিষয়টা, ঠিক আছে বিএনপির সাথে জামাত ছিল দীর্ঘদিন, কিন্তু এইবার যখন হাসিনা পতনের পরে আমিও একজন এই দেশের সাধারণ দর্শক হিসেবে বলবো, জামাত এবং শিবির তাদের সংগঠনগুলো, এটা অস্বীকার করার কিছু নয়, তারা অনেকটা গোছানো সংগঠন, তাদের গোছানো। কিন্তু একসময় মানুষ বলতো, আমরা রাজনীতির দৃষ্টিকোণের বাইরে যখন কথা বলি, অনেকেই বলে যে না জামাত ক্ষমতায় গেলে তারা এই পুরনো 71 বিষয় নিয়ে আর এগুলা নিয়ে তারা বাড়াবাড়ি করবে না, এটাই ধারণা ছিল। কিন্তু দেখেন হাসিনা পতনের পরে আমরা এটা দেখিনি। কেন দেখি নাই? কারণ এই দেশ ভারতবর্ষের পূর্ব করে এই দেশটা তৈরি হয়েছে একটা মুসলিম চেতনার ভিত্তিতে, পরবর্তীতে আমাদের ইতিহাস সংগ্রামের যে ঐতিহ্য 71, এবং এই 24ও কিন্তু আমাদের এই মুক্তির লড়াইয়ের একটা অংশ, অবশ্যই 24ও মুক্তির লড়াই। কিন্তু আপনি দেখেন আমরা যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি বা জানি, বা যারা সমন্বয়কদের মধ্যে শিবির নেতা ছিল এবং জামাতের নেতারাও বলছে যে দেশ স্বাধীন হয়েছে হাসিনা যাওয়ার পরে। তার মানে কি দেশ এতদিন পরাধীন ছিল? তার মানে কি পরবর্তীতে তারা আবার দ্বিতীয় রিপাবলিক দাবি করেছে? তার মানে তারা 71কে অন করে না। ইভেন কি দেখা যায় যে তারা ওই, যেহেতু এই সরকার নিজস্ব কোনো দল নাই, অন্য দলগুলো সমর্থিত সরকার, এবং জামাতের অনেকটাই প্রভাব আছে। আমরা দেখি পত্রিকাগুলোতে প্রথম ফেজে থাকতো যে 16ই ডিসেম্বর বা 26শে মার্চের একটা কলাম থাকতো, কিন্তু এটা এখন চলে গেছে ভিতরের কলামে, বা অনেক সময় থাকেও না। মুক্তিযুদ্ধের
আপনি দেখেন স্মৃতি ফলকগুলো বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে, যদি এটা জামাত হয়তো বলবে আমরা ভাঙি নাই, কিন্তু সমাজে থাকলে কিন্তু এটা বোঝা যায় সাথে থাকলে সঙ্গী মানে জামাতকে নিয়ে একসময় বিএনপি নির্বাচন করেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার ব্যবস্থাও করেছে, কিন্তু এখন যেহেতু জামাত সাথে নাই তার মানে জামাত তাদের সাথে জামাত সম্পর্কে অনেক কিছু বলা যায়। অসংখ্য ধন্যবাদ। এতদিন আশা করা হতো যে জামাত এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, কিন্তু দেখা গেছে যে না, জামাত বেরিয়ে আসতে পারেনি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাজহারুল হক সোহাগ, কথাটা বলছেন। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাজহারুল হক সোহাগ এবং শহীদুল ইসলাম, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।